এই কিছুদিন আগেই একটা ঘটনা ঘটল। আমি আসলে তীর্থ এই কনসেপ্টটার উপরে কথা বলবো। কিছুদিন আগেই একটা ঘটনা ঘটল যে যমুনোত্রী যাওয়ার পথ তৈরি হচ্ছিল আর কি, সেখানে একটা বিশাল বিপর্যয় ঘটে গেল। শ্রমিকরা সমস্ত আটকে পড়লেন এবং কোনোভাবে তাদের রক্ষা করার কোনো উপায় ছিল না। সুড়ঙ্গ কেটে শেষ পর্যন্ত রক্ষা করলেন এবং তাও মেশিন টেশিন দিয়েও হলো না। শেষ পর্যন্ত তো অনেক বিচিত্র উপায়ে তাদের উদ্ধার করতে হলো। আমার এ সম্বন্ধে কিন্তু কোনো বক্তব্য নেই। যে প্রসঙ্গে তীর্থের প্রসঙ্গে কথাটা উল্লেখ করলাম এই জন্যে যে তীর্থযাত্রার যে পথগুলো ছিল সেগুলো বেশিরভাগ ছিল দুর্গম, যাওয়া যায় না, কষ্ট হয় যেতে। দুর্গম মানেই তো তাই, দক্ষিণ গম্যাতে, খুব কষ্ট করে যেতে হয়। যাওয়া যায় না তা নেই, কিন্তু কষ্ট করে যেতে হয়। কিন্তু এই যে পথসৃষ্টি একটা তৈরি হলো, করা হয়েছে, সেটা কি শুধুমাত্র তীর্থযাত্রী যারা তাদের রাস্তা সুকর করার জন্যে গভর্নমেন্ট লক্ষ লক্ষ, এমনকি কখনো কোটি টাকা খরচা করে এই রাস্তা তৈরি করেছেন পাহাড়ের ওপরে? এটা তো আমার মানে সরকারের উপরে আমার তার এত বদান্যতা তাদের থাকতে পারে আমার খুব মনে থাকে না এটা। যাই হোক, এবং সম্ভবত সেখানে অনেক বেশি কাজ করেছে যে ওখানে সোজাভাবে যেতে পারলে বিদেশি লোকজন যারা আসেন, তারা যে ট্যুরিস্ট আসেন যারা, তাদের খুব সুবিধা হয় এবং তার ফলে ট্যুরিজম থেকে যে পয়সা আসে সেটা একটা বড় অঙ্ক সরকারের ঘরে জমা হয়। এটা একটা বড় সুবিধাজনক জিনিস বলে মনে হয়। এবং এর ফলে প্রাকৃতিক যে সমস্ত ভাবনাগুলো সেগুলো তো অনেক নষ্ট হয়েছে। কিন্তু সত্যি কথা, তীর্থ বলতে কি বোঝাতো এটা একটু বোঝার দরকার। মানে তীর্থ শব্দের মূল অর্থটা কি? আমরা ভাবি তীর্থ মানে একটা ভগবৎ স্থল কিংবা সাধু সন্ত ইত্যাদির জায়গা, হ্যাঁ, যেখানে গেলে পরে পুণ্য হয়, এরকম একটা ভাবি। কিন্তু তীর্থ সত্যি কাকে বলে এটা যদি জানতে হয়, তাহলে তীর্থ শব্দটার মধ্যেই আমাদের আগে ঢুকতে হবে। তীর্থ কথাটা যে ধাতু, সংস্কৃত যে ধাতু কিংবা ক্রিয়াপদ থেকে আসছে সেটা হলো ত্রি, তয় রি। এখন এই ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে পার হওয়া, তরতি, দুঃখান তরতি, দুঃখ পার হয়ে এলো, কিংবা জলাশয়ান, জলাশয়ং তরতি, জলস্থানং তরতি। এই যে ব্যাপারগুলো মানে পার হয়ে যাচ্ছে, নদী তরতি, এই তো। তাহলে অনেক পথ পার হওয়া এই অর্থে, কিংবা যদি এমনও হতে পারে তো আমরা তো বিপদেরও পার পেতে চাই, তাই না? তাহলে বিপদে পার হওয়া, নদী পার হওয়া, এমনকি পরীক্ষা পার হওয়া, যেটা পরীক্ষা পাশ করার যে ব্যাপারটা, সেটাও খেয়াল করে দেখুন ওই ত্রিধাতু থেকেই। উত্তরণ, উত্তীর্ণ, পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি। ত্রিধাতু ত করলে হবে তীর্ণ, তাহলে তার থেকে উত্তীর্ণ মানে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি। তার মানে যা পার হওয়া যায় না, তা মানে তোরে যাওয়া, হ্যাঁ, মানে এই তোরে যাওয়ার একটা, ভোলা মায়েরা গান করেছিল না যে তোকে পারবে না মা তরাতে। এই যে পারবে না মা তরাতে, এই তরান, এই যে তরানো, তরতি, এইটা হচ্ছে ত্রিধাতুর আসল অর্থ। মহাভারত একটা খুব অসামান্য শ্লোক লিখেছিল এবং সেটা পাওয়া যাবে শান্তি পর্বে। সেখানে মানে কণিক বলে একজন এসছেন, অপ্রসঙ্গেই বলছি কিন্তু প্রসঙ্গতও বটে। সেখানে কণিক বলে একজন মন্ত্রী এসছেন, মন্ত্রী কথা বলছেন, কিন্তু তিনি অসম্ভব ধুরন্ধর এবং মানে কুটিল যাকে বলে, মানে তার কাছে বাপ মা ভাই বন্ধু কিছু নেই, রাজনীতি সব। সেই যে মানুষটা, তিনি মহাভারতের একটা জায়গায় উপদেশ দিচ্ছেন এবং সেটা ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন
কারণ এটা জেনারেল উপদেশ। বলছেন নতত্তরেত যস্য ন পারমুত্তরেত, বলে সেটা পার হওয়ার চেষ্টা করো না যেটা তুমি মানে পার হওয়া যাবে না, যেটা তার জন্য তুমি পার হওয়ার চেষ্টাটাই করবে না। ওই নেমে সাঁতার দেওয়া এইটা করারই চেষ্টা করবে না, মানে এটা সমুদ্র লঙ্ঘনের মতো ব্যাপার হবে, ইচ্ছাটা হবে সেই রকম। নতত্তরেত কণিক অবশ্য অন্য অর্থে বলছেন যে কাজটা তুমি পার পাবে না, যে কাজটা তুমি শেষ করতে পারবে না, সেটা আরম্ভই করবে না। নতত্তরেত যস্য ন পারমুত্তরেত। আমি অন্যগুলো এর সঙ্গে খাটবে না, কিন্তু বড় সুন্দর। নতদ হরেত যত পুনরাহরেত পর, নতদ হরেত যত পুনরাহরেত পর, বলে এমন কিছু হরণ করার চেষ্টা করো না যা অন্যেরা আবার হরণ করবে তোমার কাছ থেকে, এটা করার চেষ্টা করো না। নতৎ ক্ষণেত যস্য নমূলমুদ্ধরেত, বলে তুমি সেই জিনিসটা মানে তুমি শত্রুর মূল উৎপাটন করতে না পারলে শত্রুর উপরে কোনো উপদ্রব করার চেষ্টা করো না, অর্থাৎ তার পেছনে লেগো না। আর লাস্টে বলছেন নত্যং হন্যাৎ যস্য শিরো ন পাতয়েৎ, মানে তোমার শত্রু যিনি হবেন তার যদি গলা কাটার ক্ষমতা তোমার না থাকে, যে শেষ পর্যন্ত তার গলা কেটে ফেলতে পারবে এই ক্ষমতা যদি তোমার না থাকে, তবে তাকে প্রহারও করবে না, তার পেছনেও লাগবে না। তো এই জায়গায় খুব অসামান্য এই কথাটা আমার লেগেছে, নতাত্তরেত যস্য ন পারমুত্তরেত। কিন্তু আমরা পার হতে চাই, এটা সাধারণ চেষ্টা। যা আমরা পার হতে পারি না সেটা আমরা পার হতে চাই, কিন্তু সবসময় কণিক না মানুন, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা পরীক্ষা পাস থেকে আরম্ভ করে সব কিছুই আমরা পার হতে চাই, কিন্তু অনেকটা চেষ্টা করি, তারপরে যদি না পারি, এটাও তো ঘটনা। যেমন জলাশয়, যেমন নদী, পার হতে না পারার মতো লাগলেও অনেক সময় পার হওয়া যায়। ঠিক এই জায়গা থেকে যেহেতু ত্বরণ, উত্তরণ, সন্তরণ অর্থাৎ সাঁতার দিয়ে পার হওয়া, এই সবের পেছনে যেহেতু একটা বিশাল পরিশ্রমের ব্যাপার আছে, তার এই ত্বরণ ব্যাপারটা মানে পার হয়ে যাওয়ার ব্যাপারটা যেহেতু নদী, বৃহৎ জলস্থান ইত্যাদির সঙ্গেই যেহেতু জড়িত, তাই গুপ্ত যুগের যিনি কোষকার অমর সিংহ, তিনি অমর কোষ লিখেছেন, তিনি বলছেন যে দুটো জায়গায় আমরা এই তীর্থ শব্দটা প্রয়োগ করতে পারি। প্রথমত সেটা কি বলছেন, জলাশয় অথবা বেদমূলক শাস্ত্র, বেদ এবং বেদমূলক শাস্ত্র। বলছে দুই জায়গাতেই কিন্তু প্রচুর চেষ্টা এবং সাঁতরাতে হয়। মানে অমরকোষের বক্তব্য হচ্ছে নিপানাগময় তীর্থম। নিপান মানে জলের ভূমি, জলাভূমি, জল, এবং গাহন্তাং মহিষা নিপান শরীরম আছে আমাদের ইয়েতে আছে, শকুন্তলায় আছে। নিপান মানে হচ্ছে জলাশয়। এখন এই জলাশয় এবং আগম, আগম বলতে অবধারিতভাবে বেদমূলক শাস্ত্র, পুরোপুরি বেদ নয়, আবার বেদও, অর্থাৎ বেদমূলক শাস্ত্র এত পরিমাণ আছে যে তাকে তীর্থ বলা হয়, যেহেতু সেগুলোর পারে যাওয়া যায় না। এক একটা ব্রাঞ্চেই, ধর্মসূত্র বলুন, ধর্মশাস্ত্র বলুন, যা বলুন, বেদান্ত বলুন, আপনি শেষ জায়গায় পৌঁছতে পারবেন না, এত পড়াশোনা, এত বই আছে। এই জন্য বলছেন নিপানাগময় তীর্থ। তীর্থ শব্দের তৃতীয় অর্থ অমরকোষের মতে, ঋষিরা যেসব জায়গায়, যেসব জলস্থানের কাছাকাছি তপস্যা করেছেন, অথবা যেসব জলস্থান মানে ঋষিদের তপস্যার কারণে আর কি প্রয়োজনে ব্যবহার করেছেন,
সেগুলো তীর্থ নামে পরিচিত হয়েছে। তীর্থম ঋষি জুষ্টে জলে গুরৌ, লাশ মানেটা হচ্ছে গুরু, গুরুকেও তীর্থ বলা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন অনেক মঠ মন্দিরের মহান্ত যিনি ত্রিদণ্ডী স্বামী অমুক তীর্থ, এটা দেখবেন। হ্যাঁ, এটা গৌড়ীয় মঠে তো প্রচুর তীর্থ এই শব্দটা ব্যবহার হয়। তার মানে গুরু অর্থে তীর্থ শব্দের ব্যবহার হয়, এবং সন্ন্যাসী অর্থেও আমি দেখেছি তীর্থ কথাটা ব্যবহৃত হয়। তার মানে তীর্থ এই যে জায়গাটা, যিনি সন্ন্যাসী হচ্ছেন তিনিও কিন্তু বহু বহু পরিশ্রমের পর, আপনি বলবেন যে হ্যাঁ কেন, তো অল্প বয়সী সন্ন্যাসী হয়ে যেতে পারে, কিন্তু তার কন্ট্রোলের যে পথ, কন্ট্রোল কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল, ইন্দ্রিয় নিগ্রহ থেকে আরম্ভ করে সব কিছু, এই কন্ট্রোলের পথটাই কিন্তু, বিশাল পথটাই কিন্তু তার এই পথটা তৈরি করে দেয়। কাজেই আমাদের পিতা ইত্যাদির কালে আমরা যেরকম দেখেছি 4 ধাম, হ্যাঁ, এমনি 4 ধামের কথা শুনে এসেছি যে 4 ধাম করতে হচ্ছে। তখনকার দিনে কি হতো, তো রেলগাড়ি ছিল না, পায়ে হেঁটে মানে যেতে হতো। এবং কখনো কখনো এমন হয়েছে যে খানিকটা বা রেলগাড়ি, আমার ঠাকুরদাদার কথা বলছি, তিনি খানিকটা পথ রেলে যেতে পেরেছিলেন, তারপর আর পারেননি, তারপর হেঁটে হেঁটে যেতে হয়েছে। চৈতন্য মহাপ্রভু যে একদম বাংলা থেকে পুরী গেলেন, পুরী থেকে আরম্ভ করে হোল সাউথ ইন্ডিয়া হয়ে পদ্মনাভ মন্দির পর্যন্ত গেলেন, এগুলো তো তীর্থ করতে গেছেন। তো সেগুলো সবই কিন্তু পায়ে হেঁটে। তীর্থযাত্রার একটা বিশাল পরিশ্রম আছে, মানে যার জন্যে এই তীর্থ শব্দটা অনেক সময় দেখবেন তীর্থে যাচ্ছি বলে না, তীর্থ করছি কিংবা করাচ্ছি, ভার্ব টু ডু শব্দটা মানে ক্রিয়াত্মক শব্দ ব্যবহার করা হয়। তখনকার দিনের খুব কৃতি সন্তান, তার একটা বড় ছিল যে মাকে আমি অমুক জায়গায় অমুক তীর্থ করিয়েছি, গয়াকাশী করিয়েছি, হ্যাঁ, পুরী করিয়েছি, এইরকম ধরনের কথাবার্তা কিন্তু সেকালে চালু ছিল। অনেক তীর্থটার সঙ্গে তীর্থে যাচ্ছি এই কথাটা তা নয়। 4 ধামের যে ধারণা, মানে বদ্রীনাথ থেকে শুরু হতো, সেই ব্যাসদেবের যে তপভূমি, অনেকে এই লাস্ট একটা কোন ভিডিওতে দেখলাম আমাকে প্রশ্ন করেছেন একজন যে ব্যাস কোথায় জন্মেছিলেন। ব্যাস যেখানেই জন্মান তিনি হ্রদজন্মা পুরুষ, যার জন্যে তিনি কৃষ্ণ দ্বৈপায়ন হ্রদ, কৃষ্ণ দ্বৈপায়ন হ্রদ, দ্বীপে যুদ্ধে জন্মেছিলেন, একটা চারদিকে জল, এরকম একটা জায়গা। কিংবা তা তো বলবো না, বলবো যে পরাশরের সঙ্গে সত্যবতীর যে মিলন হয়েছিল সেটা একটা নৌকার মধ্যে, সেইটাকে যদি একটা দ্বীপ হিসেবে ধরে নিই তাহলে তাকে দ্বৈপায়ন বলা যায়, তাই না? কৃষ্ণ দ্বৈপায়ন, তার গায়ের রং কালো তাই কৃষ্ণ। এবং তিনি জন্মানোর পরেই পরাশরের হাত ধরে চলে যান বদরিক আশ্রম, এইটা তার তপস্যার ভূমি, তার জন্যেই তিনি বিখ্যাত। সে বদরিক আশ্রম তার পরবর্তীকালে সেটা বদ্রীনাথ বলে পরিচিত হয়েছে। হ্যাঁ, এই যে বদরী তীর্থ, যার থেকে বাদরায়ণ, ব্যাসের আর এক নাম হচ্ছে বাদরায়ণ। তো এই যে বাদরায়ণ ব্যাস, সেটা কিন্তু তার জায়গাটা হচ্ছে ওই বদ্রীনাথ, যেটা ব্যাসের তপভূমি। স্বয়ং ঈশ্বর প্রমাণ যে নরনারায়ণ ঋষি, তাদের কথা বলা হয়, তাদেরও তপস্যা স্থল কিন্তু এই বদরিক আশ্রম। পরে সেটা বদ্রীনাথে পরিণত হয়েছে। হিমালয়ের একেবারে অন্তরাল তীর্থ, অনেকের কাছেই সেটা অধরা ছিল, অগম্য ছিল একেবারে। এই বাংলা থেকে সেতুবন্ধ রামেশ্বর এটা যেতেন, সেকালেও যেতেন। 4 ধামের 1 ধাম, এই যে সব চারদিকে তার ব্যবস্থাটা, সেখানে সেতুবন্ধ রামেশ্বর কিন্তু যাওয়াটা অনেক বেশি সুবিধাজনক বলবে এই কারণে, বদ্রীনাথের মতো এই জায়গা নয়, অতটা অগম্য নয়, চলে যাওয়া যাবে। আমার পিতামহ যিনি ছিলেন তিনি গেছিলেন পায়ে হেঁটে, অনেকটা পথ পায়ে হেঁটেই গিয়েছিলেন, এবং
আশ্চর্য ব্যাপার হলো, তিনি ফিরে আসার পর, এটা অপ্রসঙ্গে বলছি, তিনি ফিরে আসার পর পুত্রমুখ দেখেছিলেন বলে, আমার বাবার নাম ছিল রামেশ্বর, তিনি রামেশ্বর সেতুবন্ধ দেখতে গিয়েছিলেন। যাই হোক, ওই রকম পায়ে হেঁটে। চার ধামের মধ্যে বোধহয় নীলাচল জগন্নাথই বোধহয় তীর্থযাত্রার সবচেয়ে অনুকূল জায়গা, যা এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে বেশি ইচ্ছা পূরণ করে। সেই যে বলেছিলেন না ভানু বন্দ্যোপাধ্যায়, যে পুরীতে আছেটা কি, বলে নুলিয়া, জগন্নাথ আর সমুদ্র, এই যে ব্যাপারটা। তখন নুলিয়া ছিল, এখন নুলিয়া টুলিয়া বেশি দেখা যায় না। যাই হোক, যারা সমুদ্রে স্নান করাতেন আর কি, নুলিয়া একটা পৃথক পৃথক জাতি গোষ্ঠী, যারা এই সমুদ্রের কাছাকাছি সবসময় থাকতেন, সমুদ্রে মাছ ধরতেন তারা। এখন এই যে জগন্নাথ এবং সমুদ্র, এই দুটো একসঙ্গে পাওয়া যায়, ফলে পুরীর আকর্ষণ বোধ হয় কোনোদিন কারো কাছে যাবে না। ফলত এই ধামটা একেবারে একটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় আর কি, সকলের মাঝে মাঝেই সেই তীর্থে যাওয়া যায়। এখন এই যে তীর্থের উৎপত্তি, মহাভারতের যে তীর্থযাত্রা পর্বগুলি আছে না, সেখানে দেখা যাবে যে তীর্থের সংখ্যা, জলস্থান কেন আরও আরও অনেক বেশি বেড়ে গেছে। এবং তার কারণ হয়েছে তীর্থ মাহাত্ম্য, স্কন্দ পুরাণ থেকে আরম্ভ করে, শিব পুরাণ থেকে আরম্ভ করে, পদ্মপুরাণ, গরুড় পুরাণ, অগ্নিপুরাণ, সবগুলোতে তীর্থের মাহাত্ম্য যে কী পরিমাণ দেওয়া আছে। এবং এখানে লক্ষণীয় যে বলরাম একবার তিনি সরস্বতী তীর্থের উদ্দেশ্যে যাচ্ছেন, এরকম মার্কণ্ডেয় সমস্যা যেখানে উঠছে, অর্থাৎ কিনা আমাদের মহাভারতের বনপর্বে যুধিষ্ঠির লোমশ মুনির হাত ধরে তিনি এতে যাচ্ছেন, তীর্থ যাত্রা করতে যাচ্ছেন। মার্কণ্ডেয় আছেন সেখানে, মার্কণ্ডেয় বলছেন সে সমস্ত কথা, যে তিনি উপদেশ দিচ্ছেন তীর্থ করে এসো। তো এই যে তীর্থযাত্রা, বিশাল সে জায়গা, এত জায়গা কভার করছে। অর্জুন তখন গিয়েছিলেন ওই অস্ত্র সংগ্রহ করার জন্য, শিবের তপস্যা করার জন্য। এই ফাঁকটায় অর্জুনের কষ্টটা, না থাকার কষ্টটা সহ্য করতে না পেরে তারা তীর্থযাত্রা করেছেন, এবং তারা উপদেশ দিয়েছেন মার্কণ্ডেয় মুনি যে তোমরা তীর্থ করে এসো, এই সময়টা তোমাদের ভালো কাটবে। সেইখানে আমার বক্তব্য এটা বলার জন্যে যে কত না তীর্থের নাম সেখানে আছে। সাউথ ইন্ডিয়াতে অগস্ত্য তীর্থ যে কত আছে তার ঠিক নেই। সাউথ ইন্ডিয়া অগস্ত্যমুনির খুব বড় একটা ইনফ্লুয়েন্স আছে সেখানে। অগস্ত্য তীর্থ, অগস্ত্যাশ্রম, এরকম অনেক অনেক তীর্থের ভাবনা আছে সেটা। এখন এই জায়গাগুলো কেমন করে তৈরি হলো, সেটার কারণ হচ্ছে প্রথমে তীর্থ জলস্থান বলতেই শুধু ছিল, যার ফলে দেখবেন অনেক তীর্থই, জাহ্নবীর তীরে আপনি কাশী বলুন, গয়াকে বলুন, কিংবা বৃন্দাবন, মথুরা, যমুনা, এই যে জায়গাগুলো, ফলত জলস্থান একটা খুব বড় ব্যাপার। গোদাবরীর নর্মদা তো বিশাল তীর্থস্থান বলে, মানে তপভূমি নর্মদা বলা হয়, হ্যাঁ। এবং সেখানে তার পাশ দিয়ে হেঁটে হেঁটে কত মানুষ তীর্থ পরিক্রমা করেছে। কিন্তু আমার বক্তব্য, তীর্থস্থান হচ্ছে অসংখ্য ভারতবর্ষে। তার মানে আগেকার দিনে সেটা তীর্থ করার জন্যই হোক অথবা ভ্রমণ সুখ, এই দুটোই কিন্তু তীর্থযাত্রার মাধ্যমে সম্পন্ন হতো। এবং প্রাকৃতিক দৃশ্য গিয়ে দেখা, আজকে যে ভাবনাগুলো আমরা ভাবি যে ওখানে নেচার কি সুন্দর, এই যে ব্যাপারটা, এরা কতটা নেচার উপভোগ করতে পারতেন এই তীর্থযাত্রার মাধ্যমে। বিশাল যে তীর্থযাত্রার পরিশ্রম, সেটা অঙ্গীকার করেও তারা যেতেন বলে অমরকোষের টিকাকার, যিনি, যে আমি অমরকোষের কথা উল্লেখ করছি, ক্ষীরস্বামী, এবং তিনি বঙ্গীয় টিকাকার, তিনি তীর্থ বলতে শুধুমাত্র জলাশয়, জলস্থান, নদী ইত্যাদি বোঝেন না। তার মতে তীর্থে যাওয়ার জন্য পথ পার হওয়া, যে এটাই তীর্থের তাৎপর্য। তরতি অনেন তীর্থম, অনেক পথ পেরিয়ে যেতে হয়, তরণ করতে হয়, তার জন্যে তীর্থ। আবার একই সঙ্গে তরতি পাপাদিকম যস্মাৎ, আবার যেহেতু এই তীর্থযাত্রা করলে আমরা পাপ নষ্ট হয়ে যায় বলে, তাহলে পাপেরও আমরা উত্তরণ ঘটে, তার জন্য ক্ষীরস্বামী এইরকম একটা অর্থ করলেন।
লক্ষণীয় ব্যাপার হচ্ছে তীর্থের পরিমাণ এই রকম বেড়ে যাওয়ার কারণ তার সঙ্গে কিন্তু দেবতারা যুক্ত হয়ে গেছেন। ফলে বৈষ্ণব যারা, তাদের যে সমস্ত বৈষ্ণব দেবতা যে যারা আছেন, সেটা কৃষ্ণ থেকে আরম্ভ করে রামচন্দ্র থেকে আরম্ভ করে যারা বিষ্ণুর অবতার বলে গৃহীত, সেই সবগুলো তীর্থ হয়ে গেছে। এই মহাপ্রভু যাচ্ছেন জিয়র নৃসিংহ দেখতে যাচ্ছেন, তো সেটা একটা জায়গা। এরকম করে করে বহু জায়গা, বরাহ যার 10 অবতার, যে পদ্মনাভ, অনন্ত শয়ন বিষ্ণু, হ্যাঁ, সব কিন্তু এই বৈষ্ণব তীর্থ যেমন হয়েছে, ফলে তার দেখা দেখি শিবেরও তীর্থ তৈরি হয়েছে, শিবের নামের সঙ্গে জড়িত তীর্থ তৈরি হয়েছে। সেটা যেমন কাশী একদিকে আছে, সেমনি আবার অন্যদিকে সাউথ ইন্ডিয়াতেও গাদা গাদা শিবতীর্থ আছে। আবার দেখুন, একটা কথা চলতো গয়া কাশী বৃন্দাবন। গয়া কাশী বৃন্দাবন এটা একটা শব্দ লব্জ ছিল মুখের, যে গয়া কাশী বৃন্দাবন। গয়া কেন? ইটস অ্যান অ্যানসেস্ট্রাল হাউস, অর্থাৎ পূর্বপুরুষের এখানে হয়। সবচেয়ে বড় ব্যাপার, গয়াতে বিষ্ণু পাদচিহ্ন আছে, সেটা তীর্থ হিসেবে যায়। তারপরে কাশী থেকে বৃন্দাবন। তার মানে এই বিষ্ণুপাদ তীর্থে অ্যানসেস্ট্রাল একটা জায়গা, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা। তারপরে কাশী গেল শিবের জায়গা, যেখানে কেউ মানে একটা এমন একটা জায়গা যাকে প্রায় পৃথিবীর থেকেও ওপরে তার স্থান আছে, হ্যাঁ, সেখানে কাশীতে মারা গেলে পরে নাকি তার বিশাল পুণ্য। বৃন্দাবনের ক্ষেত্রেও তাই। এই গয়া কাশী বৃন্দাবন এককালে তীর্থের একটা বড় মহিমা তৈরি করত। এখন এই যে তীর্থযাত্রার পরিশ্রম ইত্যাদি সব কিছু মিলিয়ে যে তীর্থটা হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই পুণ্য ভাবনা কিন্তু যদি থাকতো, তাহলে ভ্রমণ সুখের জন্যই হোক, আর পাপ দূর করার জন্যই হোক, অথবা দৃষ্টিনান্দনিকতার জন্যে হোক, যা কিছু এই তীর্থ ভ্রমণের মধ্যে যদি কোনো বিপন্নতা থাকতো, যেটাকে পার হতে হয়, যদি কষ্ট না থাকতো, তাহলে মরুতীর্থ হিংলাজের মতো একটা সিনেমা তৈরি হতো না। এই যে পরিশ্রম, এখন সেটারও কিন্তু একটা মজা আছে। মজা বলবো না, বরঞ্চ তৃপ্তি আছে, যে এই পরিশ্রম করে তীর্থযাত্রা হচ্ছে, আপনাকে এয়ারলিফট করে একটা জায়গায় গিয়ে পৌঁছে দিচ্ছে। এখন সেই জায়গায় সেইভাবে আপনার তীর্থ দর্শন করাটা, জানি না, তারও হয়তো তীর্থ মানে পুণ্য হয়তো সমান হবে, কিন্তু আমার ধারণা এই যে চেষ্টা, এই যে পরিশ্রম এই করেটা, তাতে কনসেন্ট্রেশনটা কি ধরনের তৈরি হয়, যে এই ধরনের দিনের পর দিন পরিশ্রম করতে করতে একটা জায়গায় যখন মানুষ পৌঁছয়, তার একটা অন্য, তার মধ্যে যে মাধুর্য, তার যে তৃপ্তি, পরিশ্রমের তৃপ্তি, আশ্চর্য ব্যাপার, তাই না? ব্যথার সুখ, এটা আশ্চর্য ব্যাপার। সেই ব্যথার সুখটা, এটা বিরহক্লিষ্ট একটা মানুষের প্রেমের কিংবা মনের মানুষ তার সামনে আসার মতো এইরকম একটা তৃপ্তি লাভ করেন। সেটা দেখা যাবে, যে আমি একটা উদাহরণ দেব, যে আমাদের আশুতোষ মুখার্জি, বিখ্যাত আশুতোষ মুখার্জি, তার সম্ভবত তৃতীয় পুত্র উমাপ্রসাদ মুখোপাধ্যায়, তার মা যোগমায়া দেবীকে নিয়ে, যার নামে যোগমায়া দেবী কলেজ, 1928 সালে হিমালয়ে যান মাকে তীর্থ করানোর জন্য। এবং তারপর থেকে, ওই যে মাকে নিয়ে গেলেন, তারপর থেকে উমাপ্রসাদ একটা বাৎসরিক পরিব্রাজক হয়ে গেছিলেন এই বদ্রীনাথ কিংবা হিমালয়ে যাবার জন্য। বাৎসরিক। তার একটা বিখ্যাত বই আছে, গঙ্গা অবতরণ, অর্থাৎ গঙ্গা যেখানে অবতরণ করছেন সেই স্থানটা, সেটা ভ্রমণ কৌতুকীর কাছে মানে তার একটা তরণ তো বটেই, মানে উত্তরণ। সেটা পাপ নয়, উমাপ্রসাদ পাপ করার জন্যে যাননি, কিন্তু তার কাছে তীর্থের মূল্যেই পরিশ্রম করে অসামান্য যে সেই হিমালয়ের রূপ উপভোগ করা, সেটা একটা ব্যাপার। আমি একটা কথা শুধু
জানাই 1952 সাল মে মাস, লিখছেন উমাপ্রসাদ মুখোপাধ্যায়, আমার কেদারবদ্রী যাত্রার উদ্যোগ করছি। কিছুদিন আগে ভাইপো বিলেত থেকে ফিরেছে। বৈজ্ঞানিক, বিজ্ঞান বিষয়ে গবেষণা করছে, সবকিছু নিজের বিদ্যাবুদ্ধি দিয়ে যাচাই করে দেখে। যার প্রমাণ পায় না তা মানতে চায় না। আমার যাওয়ার খবর শুনে বলে, আবার কেদারবদ্রী চললে কেন? একবার তো ঘুরে এসেছো, যাও না ইউরোপ দেখে এসো। ওদিকে তো কখনোই যাওনি, অনেক কিছু নতুন দেখবে। আর যদি পাহাড়েই বেড়াতে চাও, চলে যাও সুইজারল্যান্ড। কি অপূর্ব দেশ, কি অপূর্ব দেশ! পাহাড় পাবে, স্নো পাবে, লেক পাবে, যেমন প্রাকৃতিক সৌন্দর্য তেমনি টুরিস্টদের থাকবার সুবন্দোবস্ত। পায়ে হাঁটার কোনো কষ্ট নেই, খেয়াল করে দেখুন, পায়ে হাঁটার কোনো কষ্ট নেই। চটিতে থাকার অসুবিধে নেই, মানে যে চটি ক্যাম্প করে থাকতে হয়তো অনেক জায়গায় হিমালয়ে যেতে গেলে, হ্যাঁ হতো অন্তত, সেখানে সাধু সন্ন্যাসীরাও থাকেন, তারা একটু রুটি দেন, এরকম আছেন অনেক। যাই হোক, সেই কথা উল্লেখ করেই বলছেন, চটিতে থাকার অসুবিধে নেই, সব কিছুই হাতের কাছে পাবে। এমনকি পাহাড়ের বরফ ঢাকা চূড়ায় পর্যন্ত ট্রেনে করে পৌঁছে দেবে তোমাকে। উমাপ্রসাদ লিখছেন। চুপ করে শুনি আর হাসি। তারপর বলি, হ্যাঁ তাই তো, গল্প শুনি, বইয়েও পড়ি, ছবিও দেখি, পাসপোর্টও তো করা আছে, কিন্তু তবুও যাওয়া হচ্ছে কই। যখনই সুযোগ আসে তখনই হিমালয়ের দিকে মন ছোটে, বার হয়ে পড়ি, যেতেই হয়। ভাইপো হাসে, বলে, আশ্চর্য, তোমাদের এসব বুঝি না কিছু, বুঝে কাজও নেই আমার। তারপরে একাই যাত্রা করি, যাত্রা সাঙ্গ করে ফিরেও আসি পরিপূর্ণ পরিতৃপ্তি নিয়ে। বছর ঘুরে যায়, আবার মে মাস আসে। হিমালয়ের দুর্নিবার আকর্ষণ ঘর ছাড়া মনকে আবার পথে টানে। খেয়াল করে দেখুন কি কষ্ট সেটা আবার করবেন। যাত্রার আয়োজন করি। ভাইপো খবর শুনে কাছে এসে দাঁড়ায়, হাসে, বলে, পাগল হলে নাকি? আবার চলেছ কেদারবদ্রী? এই তো সেদিন ঘুরে এলে। তারপর আবার পশ্চিম যাত্রার পরামর্শ দেয়, পাশ্চাত্য সভ্যতার প্রজ্জ্বল প্রগতির পরিচয় দেয়। হঠাৎ গম্ভীর হয়ে প্রশ্ন করে, আচ্ছা সত্যি বলো তো, ওখানে বারবার গিয়ে কি কোনো আনন্দ পাও? উত্তর দিই, পাই বই কি, নিশ্চয় পাই, এবং আশাতীত পাই, নইলে যাবই বা কেন? কেউ তো এখান থেকে জোর করে পাঠায় না আমাকে। তবে কেন যে যাই, কি যে পাই, সেটা বোঝাতে পারি না। ভাইপো গম্ভীর হয়েই বলে, চলো এবার আমিও যাব তোমার সঙ্গে, একবার দেখে আসি কি আছে ওখানে, কি মধু। পারবো না যেতে, শুনেছি নাকি খুব কষ্টকর পথ। যে কেউ আসে কেদারবদ্রী যাবার পরামর্শ নিতে আমার কাছে, নিঃসংকোচে যেতে উৎসাহ দিই, বলি, দ্বিধা না করে বেরিয়ে পড়ুন, কোনো ভয় নেই। সুবিধা অসুবিধার বাধা বিপত্তির হিসেব নিকেশ করতে যাবেন না, করলেই হিসেব মিলবে না, যোগে ভুল হয়ে যাওয়ার কথা, যাওয়ার বাধা ঘটাবে। বার হয়ে পড়লেই দেখবেন ঠিক ঘুরে এসেছেন। ভাইপুর বেলায় কিছু বলতে দ্বিধা জাগে, ভাবি সত্যি তো পথের কত অসুবিধা, গৃহসুখের সন্ধান নেই, যদি কোনো ক্লেশ বোধ করে। তবু বলি, বেশ তো, চলো না, হাজার হাজার লোক চলেছে, আর তুমি পারবে না? নিশ্চয় পারবে, তবে পথের কষ্টটুকু স্বীকার করে নিতে হবে। চোখ ও মন সম্পূর্ণ উন্মুক্ত রেখো, অপার আনন্দ পাবে। দুজনে বেরিয়ে পড়ি। হিমালয়ে পথ চলার অভিনব জীবন তার শুরু হয়। চারিদিকের বিচিত্র আবেষ্টনীর সঙ্গে সে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নেয়। দুর্গম পথের দুরূহতাও হাসি মুখে বরণ করে। পথ চলতে চলতে জিজ্ঞাসা করি, সামনের চড়াইটা উঠবার জন্য কি একটা ডান্ডি বা ঘোড়া করব নাকি? সে তখন প্রতিবাদ জানায়, বলে, না না, চমৎকার চলছি, ধীরে ধীরে ঠিক উঠে যাব, বেশ লাগছে। বৈজ্ঞানিক গবেষক, মন তার সজাগ আছে, অনুসন্ধিৎসার অনুবীক্ষণে সব কিছু দেখবার জানবার চেষ্টা করে। কেদারনাথে এসে পৌঁছল। সাগর বক্ষ থেকে 11,750 ফিট তুষার মৌলি কেদার শৃঙ্গের পাদদেশে অপরূপ মন্দির। মন্দিরের পিছনে বিস্তীর্ণ প্রান্তর কিছুকাল আগেও বরফে ঢাকা ছিল, এখন চারিদিকে তুষার গলা জলের ধারা নেমেছে। অদূরবর্তিনী
মন্দাকিনীর সঙ্গে কলোচ্ছ্বাসে মিলতে ছুটেছে। বেড়াতে বেড়াতে চলে এলাম বরফের রাজত্বে। সমানেই নগাধিরাজের তুষার, সামনেই নগাধিরাজের তুষার শুভ্র বিরাট রূপ। দুজনে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকি। অস্ফুট অস্ফুট স্বরে ভাইপো বলে, না, আবার এখানে আসতেই হবে। আমি হাসি, ভাবি তার বৈজ্ঞানিক মন কি দেখল, কি পেল কে জানে। তবে এটুকু জানি, আবার আসতেই হবে।